সুদূর দক্ষিণ চীন সাগর থেকে আসতে পারে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ, যেটি পরবর্তীতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশ, পরবর্তীতে ঝাড়খণ্ড এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি দিতে পারে। সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া বিভিন্ন এলাকাতে বয়ে যেতে পারে। এছাড়াও আরও একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এর পরবর্তী সময়ে। এই ওয়েদার সিস্টেমগুলো কবে আসছে, কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে, কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে, কোন এলাকাগুলোতে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা, কোথায় কেমন গরমের প্রভাব থাকতে চলেছে, এই সমস্ত ব্যাপারে জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুলাই 17 তারিখ, বৃহস্পতিবার, সাল 2025। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা প্রথমে একটু নজর রাখবো। এই মুহূর্তে মনসুন বা বর্ষা কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে। এই মুহূর্তে আরব সাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে বঙ্গোপসাগরে বিস্তীর্ণ এলাকা হয়ে মৌসুমী বায়ু কিন্তু ছুটে চলেছে। তারপর সেটা মায়ানমার এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো হয়ে এইভাবে কার্ভ করতে থাকছে। এদিকে আরব সাগরের দিক থেকেও একটা অংশ কিন্তু মহারাষ্ট্রের ভিতর দিয়ে প্রবেশ করছে। তো এই মুহূর্তে এই মৌসুমী বায়ুর ফ্লো বা গতি অত্যন্ত বেশি। তার নেপথ্যে যে প্রধান কারণ সেটা হচ্ছে এই মুহূর্তে মধ্য ভারতের মধ্যপ্রদেশ এর খানিকটা পূর্ব দিক এবং এর আশেপাশে এলাকার উপরে একটা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি হলো সেই নিম্নচাপ যেটা কিছুদিন আগে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এবং বিহারে কিছু কিছু জায়গাতে প্রবল বৃষ্টি দিয়েছে। এই ওয়েদার সিস্টেমটি কিন্তু আশ্চর্যজনকভাবে স্থলভাগের উপরে অবস্থান করা সত্ত্বেও শক্তি বৃদ্ধি করছে এবং আগামী 24 ঘন্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ফলে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু ছোটখাটো একটা ঘূর্ণিঝড়ের ফ্লেভার দিতে চলেছে এই এলাকার বাসিন্দাদের। অর্থাৎ এখানে কিন্তু ঘন্টায় 40 থেকে 50, গাস্টিংয়ে 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকার উপরে। শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল, অন্যদিকে বিহারের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু এলাকা, ছত্তিশগড়ের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমের কিছু কিছু এলাকা, এখানেও কিন্তু এই ঝোড়ো হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে। সিস্টেমটি ধীরে ধীরে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিমে রাজস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তার কারণ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা একেবারে ঠিক এইভাবে অবস্থান করছে, অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে। সেই অক্ষরেখা বরাবরই কিন্তু এই ওয়েদার সিস্টেমটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই একই কারণে অক্ষরেখার অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই সর্বশেষ রেডার চিত্র, যেখানে উত্তর ওড়িশা থেকে শুরু করে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু সেভাবে বজ্রগর্ভ মেঘের কোনো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতের ত্রিপুরার কিছু এলাকার সঙ্গে সঙ্গে আসামের শিলচরে পার্শ্ববর্তী কিছু জায়গা, মেঘালয় কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। এই মেঘপুঞ্জ কিন্তু এই এলাকাগুলোর উপরে প্রায় স্টেশনারি অবস্থায় রয়েছে, অর্থাৎ থমকে রয়েছে। ফলে একই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ ডিভিশন, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশনের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, যেরকম কিশোরগঞ্জ, কাপাসিয়া সহ আশেপাশের জায়গাগুলোতে, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে, বরিশাল ডিভিশনের একেবারে পূর্ব প্রান্তের কিছু কিছু জায়গার উপরেও কিন্তু টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও বৃষ্টি নজরে আসছে। তবে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশন, বিশেষ করে এই দুটো ডিভিশন এবং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি নজরে আসছে। এবং এই মেঘপুঞ্জ যেটা বরিশাল ডিভিশনের দিকে অবস্থান করছে, সেটা যত সময় যাবে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ত্রিপুরার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ফলে ত্রিপুরার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সাথে এই দীর্ঘ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে, তার কারণে কিন্তু এই জায়গাগুলো, যে জায়গাগুলোর নাম করলাম, সেই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে দিনের বিভিন্ন সময়। ফলে এখানে সতর্কতা কিন্তু নিতেই হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে আরব সাগরের দিক থেকে যথেষ্ট মনসুন ফ্লো কিন্তু ভারতবর্ষের বিভিন্ন এলাকার দিকে নজরে আসছে। বঙ্গোপসাগরের ফ্লো কিন্তু নজরে আসছে। মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া উত্তরপ্রদেশের উপরে অবস্থানকারী নিম্নচাপটির প্রভাব কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ওয়েদার সিস্টেমটি লাগাতার পশ্চিম এবং উত্তর পশ্চিমে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা, ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি দিতে দিতে রাজস্থানের বিভিন্ন এলাকায় গিয়ে অবশেষে দুর্বল হওয়ার সম্ভাবনা। তবে রাজস্থানেও কিন্তু প্রচুর বৃষ্টি দেবে বলে মনে হচ্ছে। তবে রাজস্থানের বিভিন্ন এলাকা যেহেতু এর ইতিমধ্যে নিম্নচাপের কারণে এর আগে
এর আগে নিম্নচাপের কারণে বন্যা প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা, ফলে এই নিম্নচাপ গিয়ে নতুন করে বৃষ্টি দিলে সেখানকার পরিস্থিতি কোথাও কোথাও অবনতির আশঙ্কা থাকছে। এদিকে এই নিম্নচাপের টানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে উত্তর ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে কিন্তু মৌসুমী বায়ু ছুটে যাচ্ছে এবং এই মৌসুমী বায়ু যাওয়ার সময় বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর উপরে গিয়ে কিন্তু থমকে যাচ্ছে। এর কারণেই কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার উপরে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে বাংলাদেশের রাজশাহী রংপুর ডিভিশনের উপরে কিন্তু হাওয়ার প্রভাব তুলনামূলক বেশি, কিন্তু ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চল, সিলেট ডিভিশন, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামের শিলচর, এই বেল্টে কিন্তু হাওয়ার প্রবাহ একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ বাতাসের ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু এই জায়গাগুলোতে অবস্থান করছে। আর বাতাসের প্রবাহ এলোমেলো হলে, ইনস্টেবিলিটি থাকলে সেখানে ময়েশ্চার ইনকারশন হওয়ার পর কিন্তু সেই ময়েশ্চার উপরের দিকে উঠতে থাকে এবং সেখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। ঠিক এই কারণেই কিন্তু এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। আর ঠিক অন্যদিকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সমতলের জেলাগুলো বিশেষ করে, এই বেল্টে কিন্তু হাওয়ার প্রভাব বেশি, ফলে ময়েশ্চার কিন্তু সরাসরি চলে যাচ্ছে নিম্নচাপের দিকে। এখানে কোনো বাধা বিপত্তি না থাকার জন্য কিন্তু বজ্রগর্ভ মেঘের আর সেভাবে সঞ্চার হতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকটা দিনে চলবে, অর্থাৎ নিম্নচাপটি যত পশ্চিমের দিকে সরবে, হাওয়ার প্রভাব, মৌসুমী বায়ুর প্রভাব ক্রমশ এই দিকে সরে যাবে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে কিন্তু পশ্চিমের দিক থেকে খানিকটা হাওয়ার প্রভাব বাড়তে থাকবে বলেই মনে হচ্ছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কমে আসবে। প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ 17 জুলাই বৃহস্পতিবারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওড়িশার বিশেষ করে পশ্চিমের বিভিন্ন এলাকাতে সেখানে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ এখানে ইনস্টেবিলিটির পরিমাণ পরবর্তীতে বাড়তে পারে। দুপুরের দিকে এই এলাকাগুলোতে বজ্রমেঘের সঞ্চার হতে পারে, তাই এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী ওড়িশার ভুবনেশ্বর, পুরী সহ আশেপাশের জায়গাগুলোতে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। অন্যদিকে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে এবং সেই সাথে ধানবাদ, রাঁচি, দেওঘর, দুমকা, চাকুলিয়া সহ আশেপাশের জায়গাগুলো, এই বেল্টে কিন্তু দুপুরের দিকে ইনস্টেবিলিটি বাড়তে পারে এবং এখানে বজ্রমেঘের সঞ্চার হতে পারে। ফলে দুপুর থেকে আজ রাতের মধ্যে এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি এবং স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বলতে যেটা বোঝায়, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সেরকমই হওয়ার সম্ভাবনা। বিহারের পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। বাকি বিহারে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা বেশি। পূর্ব বিহারে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা, তবে অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে। মালদা, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ফলে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশন, সেই সাথে খুলনা ডিভিশনের বেশিরভাগ এলাকাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ জায়গাতে কিন্তু মূলত ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। যার মধ্যে আবার খুলনা ডিভিশনের এবং রাজশাহী ডিভিশনের দক্ষিণ এলাকাগুলোতে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা তুলনামূলক আরও বেশি থাকছে। রংপুর এবং বাকি এই দুটো ডিভিশন অর্থাৎ রাজশাহী, খুলনা ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। যার মধ্যে মুর্শিদাবাদ লাগোয়া রাজশাহী ডিভিশন, অন্যদিকে রংপুর ডিভিশনে কোথাও কোথাও এই সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে। বরিশাল ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে ঢাকা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এখানে হতে পারে। অন্যদিকে সিলেট, ময়মনসিংহ ডিভিশনে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা ডিভিশনের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও, বিশেষ করে কিশোরগঞ্জ এবং লাগোয়া জায়গাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরাতে আজকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে, যার মধ্যে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে ত্রিপুরার বাকি এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে হতে পারে। কোথাও কোথাও একটা হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আসামের শিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে। আসামের গুয়াহাটি সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও কিন্তু গরমের তীব্রতা জারি থাকবে। আসামের কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে। প্রিয় দর্শক, আপাতত পরবর্তী কয়েকটা দিনে
কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে পার্শ্ববর্তী বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী, খুলনা ডিভিশন এবং লাগোয়া জায়গা, এই এলাকাগুলোর উপরে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু পরবর্তী 4 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে। সেক্ষেত্রে একেবারে সমুদ্র তীরবর্তী 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশের সঙ্গে সঙ্গে কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা জেলার পাশাপাশি নদিয়ার একাংশ, এই বেল্টে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম থাকছে। আগামীকাল 18 জুলাই থেকে শুরু করে মোটামুটি 19, 20 এবং 21 তারিখ পর্যন্ত। বাকি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা বেশি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু পরবর্তী 3-4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম, এটা কিন্তু মাথায় রাখবেন। স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না, এই ধরনের সম্ভাবনা থাকবে। পরবর্তী 3-4 দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে, পাল্লা দিয়ে গরম বাড়বে, গুমোট ভ্যাপসা ভাবও কিন্তু বাড়তে পারে। ফিলস লাইক টেম্পারেচার কোথাও কোথাও 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পরবর্তী 4-5 দিনের মধ্যে উঠে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হতে পারে, বিশেষ করে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের দিকটাতে, কারণ এই দিকটাতে কিন্তু বড় বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে ইনস্টেবিলিটি থাকার জন্য। আর বাকি ঝাড়খণ্ডে মূলত স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ অল্প স্বল্প বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। বিহারের নেপাল লাগোয়া জায়গাগুলোর দিকে পরবর্তী 4-5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, কারণ একটি ঘূর্ণাবর্ত এই জায়গা দিয়ে পশ্চিমের দিকে সরবে, ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ নিশ্চিতভাবেই বাড়বে এবং এই এলাকাগুলো বিশেষ করে উত্তরবঙ্গ, বিহারের নেপাল লাগোয়া জায়গাগুলো এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, আসামের কোথাও কোথাও, সেই সাথে ভুটান, সিকিমের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি বাড়বে। যারা সিকিম অথবা পার্শ্ববর্তী কোনো এলাকার দিকে ঘুরতে যাচ্ছেন বা পাহাড়ের দিকে যাচ্ছেন, তাদেরকে সতর্ক থাকতে অনুরোধ করব। মোটামুটি 19 থেকে 21 তারিখের মধ্যে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তো এই রকমের সিচুয়েশন থাকবে। এর পরবর্তীতে আবারও 23 বা 24 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বৃদ্ধি পেতে শুরু করবে বলেই মনে হচ্ছে। কারণ 23 জুলাইয়ের পর থেকে যেটা হতে পারে যে এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম ভারতবর্ষ থেকে অনেকটা পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ দক্ষিণ যে চীন সাগর রয়েছে সেই এলাকার আরও বেশ খানিকটা পূর্ব দিকে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে, ফিলিপিন্সের উপরে বা ফিলিপিন্সের আশেপাশে এই মুহূর্তে এখানে একটা ওয়েদার সিস্টেম রয়েছে, যেটা লাগাতার পশ্চিমে এগোচ্ছে এবং পশ্চিমে এগোনোর সময় কি হচ্ছে, এটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। হংকং দেশটির খানিকটা আশপাশের এলাকা দিয়ে এই ওয়েদার সিস্টেমটি ধীরে ধীরে এখানকার যে দেশগুলো রয়েছে সেগুলো অতিক্রম করে পরবর্তীতে ভারতের উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্য রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং পরবর্তীতে ত্রিপুরা, এই এলাকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে ক্রমশ এটি পশ্চিমের দিকে সরার সম্ভাবনা রয়েছে। তবে যখন এটি ত্রিপুরা এবং তৎসংলগ্ন এলাকার দিকে এসে পৌঁছাবে তখন কিন্তু বঙ্গোপসাগরের সাথে দূরত্ব খুবই কমে যাবে, ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জ্বালানি অর্থাৎ ময়েশ্চার, আর্দ্রতা কিন্তু সংগ্রহ করতে শুরু করবে সিস্টেমটি। ফলে এই সময় শক্তি বৃদ্ধি করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সাথে বাংলাদেশের একাংশে এই সময় ওয়েদার সিস্টেমটি মাঝারি থেকে ভারী বৃষ্টি দিতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। কিছুক্ষণের জন্য দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে এটা এখনো পর্যন্ত সম্ভাবনা পর্যায়ে রয়েছে, মাথায় রাখবেন। কারণ সিস্টেমটি আসতে অন্তত এখানে 24 জুলাই বা 25 জুলাই পেরিয়ে যাওয়ার সম্ভাবনা, তাই এখনো যেহেতু বেশ খানিকটা দেরি রয়েছে, এর যাত্রাপথের খানিকটা অদল বদল হলে কিন্তু পরিস্থিতিতে অন্যরকম হতে পারে, তবে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভালো বৃষ্টি পেতে পারে, পরবর্তীতে ঝাড়খণ্ড, মধ্য ভারতের বিভিন্ন এলাকা ভালো বৃষ্টি পেতে পারে। এই ওয়েদার সিস্টেমটি যখন এখানে আসবে ওরই ইনফ্লুয়েন্স বা সাপোর্টে বঙ্গোপসাগরের উপরে আরও একটি সিস্টেম তৈরি হতে পারে মোটামুটি জুলাইয়ের 26 থেকে 28 তারিখের মধ্যে। ধীরে ধীরে সিস্টেমটি বাংলাদেশ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবনের এলাকা হয়ে পরবর্তীতে পশ্চিমের দিকে সরতে থাকবে, ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, উত্তর ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রচুর বৃষ্টি পাবে, কারণ মনসুন ট্রাফের প্রভাব কিন্তু এই সময় এই এলাকাগুলোতে থাকবে। তার আগে মনসুন ট্রাপ কিন্তু উত্তরবঙ্গের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে একই সাথে ঘূর্ণাবর্ত এবং মনসুন ট্রাপের প্রভাবে আগামী 19 থেকে 21 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে সেই একই সময় কিন্তু বৃষ্টি কমবে, অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে এসেছে, কমতে থাকবে এবং ড্রাই স্পেল চলবে, গরম বাড়বে, এরকমই আবহাওয়া কিন্তু অন্তত 23 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।